কি হলো? এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম সামনের মানুষটার দিকে। অপরিচিত একটা মেয়েকে কত সুন্দর নির্দ্বিধায় তুই সম্বোধন করে কথা বলছে, যেন আমি তার চিরচেনা খুবই কাছের একজন মানুষ। আমি আবার সত্যি তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলাম। জানালা দিয়ে হুড়মুড়িয়ে সূর্যের আলো এসে পড়েছে তার গায়ে। হালকা ব্রাউন কালারের চোখ দুটো চিকচিক করছে আলোতে। অগোছালো চুল আর হালকা ভাঁজ পরা সাদা শার্টে কি অদ্ভুতই না দেখাচ্ছে তাকে। গাল ভর্তি দাড়িগুলো একদম অবাঞ্ছিত মনে হচ্ছে, যেন বহু অবহেলায় বেড়ে উঠেছে তারা। বেপরোয়া একজন মানুষ। এই মানুষটাকে আমি আগে কখনোই দেখিনি। দেখেছি বলে মনেও পড়ছে না আমার। তোকে কি এখন নিমন্ত্রণ দিতে হবে বসার জন্য? আম্মু তো আমাকে বলেনি এ কথা। আমার জানা থাকলে অবশ্যই একটা নিমন্ত্রণ পত্র নিয়ে আসতাম। এখন যেহেতু আনিনি, তাই চুপচাপ বসে পড়নু। লোকটার কথায় বুঝলাম তিনিই ধ্রুব। আমার মনে থাকা ক্ষীণ সন্দেহ দূর দূর হলো। আমি আমার হতচকিত ভাব কাটিয়ে উঠলাম। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে তার সামনের চেয়ারে বসলাম মূর্তির মতো। আমি বসার সঙ্গে সঙ্গে তিনি আবারও কথা বলা শুরু করলেন। কণ্ঠে হতাশা প্রকাশ করে বলেন, আমি লাস্ট তোকে দেখেছিলাম তখন তোর বয়স 6 কিংবা 7 বছর ছিল। তবুও আমি তোকে দেখা মাত্রই চিনে ফেললাম। আর আমি তো তখন কত বড় ছিলাম, তারপরও তুই আমাকে চিনতে পারলি না? এটা কেমন কথা? আমি সরু চোখে তার দিকে তাকালাম। বেশ স্বাভাবিকভাবে নরম সুরে বললাম, আপনার মুখ ভর্তি দাড়ি কিংবা এমন অগোছালো ভাব আগে ছিল না, তাই তো চিনতে পারিনি। আর হ্যাঁ, আপনি যে বারবার আমাকে তুই সম্বোধন করছেন, এটা আমাকে বিভ্রান্ত করার জন্যই করেছেন। তা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। কিভাবে বুঝলি? আমি নিজেকে যথাসাধ্য গম্ভীর করে তুললাম। চাহনি তীক্ষ্ণ করে কড়া গলায় বললাম, আপনার সাথে কোনো কালেই আমার অতটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না যে এতদিন পর দেখা হওয়ার পর এভাবে আন্তরিক ভঙ্গিতে কথা বলতে হবে। তাই দয়া করে আমার সাথে এভাবে কথা না বললে আমি খুশি হব। ওকে ওকে, রেগে যেতে হবে না। আমি তো জাস্ট আপনার সাথে মজা করছিলাম। তবে আমি কিন্তু আগে আপনাকে তুই করেই বলতাম, তা হয়তো আপনার মনে নেই। ধ্রুবর কথায় আমি গম্ভীর মুখে বললাম, ছোট ছিলাম, তাই এসব মনে না থাকারই কথা। ধ্রুব নির্বিকার ভঙ্গিতে চেয়ারে গা এলিয়ে দিলেন। ভ্রুজোড়া ঈষৎ কুঁচকে স্থির তাকিয়ে রইলেন আমার দিকে। কি দেখছেন এভাবে? যাকে বিয়ে করবো তার রূপ আছে কি না, নাকি কোনো খুঁত খুঁজে বের করতে চাচ্ছেন? উনি নিশ্চয়ই ভেবেছিলেন কোনো রূপবতী মেয়ে হবে ওনার বউ, ওনার জীবন সঙ্গী। তবে আমি সেই রূপবতী নই। এখন হয়তো আমার মতো শ্যামবর্ণা মেয়ে দেখে কিছুটা হতাশ হয়েছেন। আফসোস হচ্ছে নিশ্চয়ই। এই যে সানশাইন, দয়া করে আপনার ঘড়িটা একটু খুলে রাখুন। রোদের আলো আপনার ঘড়িতে পড়ছে, আর সেখান থেকে তির্যক রশ্মি এসে আমার চোখে পড়ছে। ঠিক মতো চোখে দেখতে পাচ্ছি না আমি নিজ শব্দের টেবিলের উপর থেকে হাত নিচিয়ে নামিয়ে ফেললাম। কথা বাড়ালাম না, ইচ্ছে করছে না কথা বলতে। মাথাটা বড্ড এলোমেলো লাগছে। সাদাফের কথা ওনাকে বলে দিতে ইচ্ছে করছে, কিন্তু কিভাবে শুরু করব বুঝতে পারছি না। ওনাকে আগে থেকে সব বলে রাখাই হয়তো উচিত হবে। শুনুন মিস, আমি সোজাসাপটা কথা বলার মানুষ। কথা ঘুরিয়ে ফিরিয়ে বলা আমার স্বভাবের মধ্যে নেই। তাই আমি কিছু কথা বলছি, মনোযোগ দিয়ে শুনুন। জি বলুন, আমি শুনছি। ধ্রুব সোজা হয়ে বসলেন। ওয়েটার এসে 2 মগ ধোয়া ওঠানো কফি দিয়ে গেলেন। ধ্রুব কফির মগের দিকে তাকিয়ে খুবই সহজ গলায় বলতে লাগলেন, এই মুহূর্তে বিয়ে করার কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু আম্মু নিজে থেকে সব ঠিক করে ফেলেছেন। আর ওনার অমতে যাওয়া আমার পক্ষে সম্ভব না, তাই বিয়েতে রাজি হয়েছি। আর তুলতুলের ব্যাপারটাও আমার মাথায় আছে। ধ্রুবর কথায় আমি কোনো প্রতিক্রিয়া করলাম না। ভ্রুক্ষেপহীন গলায় প্রশ্ন করলাম, তো আমাকে কি করতে বলছেন? ধ্রুব একরাশ বিরক্তি নিয়ে তাকালেন আমার দিকে। কপালে ভাঁজ পড়েছে। চোখ দুটো এখন আর চিকচিক করছেন আগের মতো। সূর্যের আলো এখন আর নেই। আমি এবার টেবিলের ওপরে হাত তুলে রাখলাম। ধ্রুব আবারও নির্লিপ্ততার সঙ্গে বললেন, আমি স্বাধীনভাবে চলার মানুষ। আমার দ্বারা বিয়ে নামক সম্পর্কের এত দায়বদ্ধতার মধ্যে থাকা অসম্ভব। এত দায়িত্ব কিংবা নিজের স্বাধীনতাকে অন্যের হাতে তুলে দেওয়া, কোনো কিছু করার আগে অন্য আরেকজনের পারমিশন নেওয়া, এটা করলাম
এটা করলাম কেন, ওটা করলাম কেন, এসবের কৈফিয়ত দেওয়া আমার পক্ষে সম্ভব না। তাই আমি আগেই বলে রাখছি, বিয়ের পর আমার উপর কোনো রকম জোর খাটাতে পারবেন না। আমি এটা পছন্দ করি না। আমি আমার মতো চলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি কি করব না করব তা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার ব্যক্তিগত জীবনে অন্য কারো অধিকার খাটানো সহ্য করব না। এটা আপনি বিয়ের শর্ত হিসেবে ভাববেন নাকি অন্য কিছু, তা আপনার ব্যাপার। আমি মনে মনে তার ছেলের ভঙ্গিতে হাসলাম। আমার অবচেতন মন বলছে, আমার সামনে সাদাব বসে আছে। সাদাবের সেই হাসি হাসি মুখটা ভাসছে আমার চোখের সামনে। কিন্তু না, আমার সচল মস্তিষ্ক ধ্রুবকে আবিষ্কার করলো। আমার সামনে নির্বিকার ভঙ্গিতে বসে থাকা মানুষটা ঠিক যেন সাদাপের মতোই মুক্ত পাখির মতো থাকতে চায়। সাদাপের মতোই অন্য কারো কোনো কথা শুনবে না, নিজের মতো চলবে, ঘুরবে, খাবে, সব করবে। তাকে বাধা দেওয়ার ক্ষমতাও কারো নেই, থাকবে না। আমি মৃদু হেসে নরম গলায় বললাম, কারো ওপর অধিকার খাটানোর ইচ্ছে আমার নেই। আমি বিয়েতে রাজি হয়েছি একমাত্র তুলতুলের জন্য, আর মনি আন্টির কথা রাখার জন্য। আপনি কে, আপনি কি করেন বা ভবিষ্যতে কি করবেন, এসব দেখার বিষয় আমার না। যাক, তাহলে আর কোনো চিন্তা নেই। এবার নিশ্চিতে আমি আপনাকে বিয়ে করতে রাজি। তবে এই শর্তগুলো যেন সবসময় মনে থাকে। বিয়ের পর আবার প্যারাময় স্ত্রী হয়ে আমাকে প্যারা দেওয়ার কথা চিন্তা করবেন না। আমি হালকা মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। ধ্রুব আর কোনো কথা বললেন না। আমি বড় করে একটা শ্বাস নিয়ে নিজেকে শক্ত করলাম। নিম্ন স্বরে বললাম, আমারও কিছু কথা বলার ছিল আপনাকে। ধ্রুবর নির্লিপ্ত চাহনি এবার আমার মাঝে নিবদ্ধ হলো। নিজ শব্দে চেয়ে রইল মিনিট খানেক সময়। কফির মগ হাতে নিয়ে দৃষ্টি নামিয়ে অত্যন্ত সহজ গলায় বললেন, নিশ্চয়ই আপনার রিলেশন আর প্রেমিকের কথা, তাই তো? বিস্ময়ে আমি হতভাগ। অবাক দৃষ্টিতে ধ্রুবর দিকে তাকালাম। বুঝতে চেষ্টা করলাম তার ভাবাবেগ। তিনি আগে থেকে কিভাবে বুঝলেন আমি এসব বলতে চাই? উনি কি মানুষের মন পড়তে জানেন, নাকি আমার বিষয়ে আগে থেকে খোঁজ খবর নিতে এসেছেন? আমার মনে প্রশ্নের খেল চলছে। সেই খেলা থামিয়ে দিতে ধ্রুব শান্ত গলায় বললেন, অবাক হওয়ার কিছু নেই। আপনাকে দেখে যে কেউ বুঝতে পারবে আপনি মানসিক চাপের মধ্যে আছেন। দুশ্চিন্তা অথবা নির্ঘুমের আপনার চেহারা বিবর্ণ হয়ে গেছে। আর চোখের অবস্থা নাই বা বললাম। সবাই হয়তো ভাবছে বিয়ের চিন্তা এমন হচ্ছে, তাই কেউ কিছু বলছে না। তবে আমার মনে হচ্ছে বিয়ে নিয়ে আপনার একটা মানসিক চাপ থাকার কথা না। বাকি আরেকটা কারণ থাকতে পারে। তাহলে প্রেমিকের কথা। এখন আপনাকে দেখে মনে হচ্ছে আমার ধারণাটাই ঠিক। আমি ফুস করে শ্বাস ছাড়লাম। দৃষ্টি নামিয়ে দিলাম তার থেকে। লোকটাকে বেপরোয়া মনে হলো তিনি আসলে বেপরোয়া নন। হয়তো কিছু কিছু জিনিস খুব নিখুঁতভাবে শনাক্ত করতে পারেন। খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেন তার আশেপাশের সবটা। আর আমি না বললেও হয়তো তিনি সব বুঝে যেতেন। হ্যাঁ, আপনার ধারণাটাই ঠিক। আর আমি আমার অতীত লুকিয়ে রেখে আপনাকে অন্ধকারে রাখতে চাই না। আমি চাই না পরে অন্য কারো কাছ থেকে এসব শুনে আপনার মনে হোক যে আমি আপনাকে ধোঁকা দিয়েছি, মিথ্যা বলেছি। তাই আমি আমার দিক থেকে সব কিছু ক্লিয়ার করতে চাই। দুবু হাসলেন, খুব সহজ সরল হাসি। কফির মগে চুমুক দিয়েই কপাল কুঁচকে ফেললেন। হয়তো কফি ঠান্ডা হয়ে গেছে। কফির তিক্ত স্বাদে মুখ এমন বিকৃত হয়েছে তার। পরক্ষণে তিনি কফির মগ রেখে নিজেকে সামলিয়ে নিয়ে বললেন, আপনার সাহস দেখে মুগ্ধ হলাম। তবে যাই হোক, আপনার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। নিশ্চিন্তে থাকুন। 3 দিন পর বিয়ে, তা নিয়ে চিন্তা করুন। আমি আর কিছু বললাম না। মিনিট 5 স্নিগ্ধ শব্দে কাটিয়ে দিলাম দুজনে। খানিকক্ষণ পর আমি ধ্রুবর কাছ থেকে বিদায় নিয়ে উঠে দাঁড়াতে ধ্রুব ডাকলেন, এই যে শুনুন। আমি ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা দৃষ্টি নিক্ষেপ করলাম ওনার দিকে। উনি বরাবরের মতোই সহজ গলায় বললেন, আপনি একদম তুলতুলের মতো হয়েছেন। সরি, মানে তুলতুল দেখতে আপনার মতো হয়েছে। তুলতুলের ঠোঁটের উপরও আপনার মতো তিল আছে। যদিও তুলতুলের তিলটা ততটাও স্পষ্ট এখনো হয়নি, তবে আমি খেয়াল করেছি। আর আমার কাছে ওই তিলটা খুব ভালো লাগে। তবে এখন আপনার থুতনির নিচের বড় তিলটা ভালো লাগছে। আই থিঙ্ক তুলতুলের থাকলেও ভালো লাগতো। আমি হতবিহ্বল চোখে ধ্রুবর দিকে চেয়ে রইলাম। এই লোক এতক্ষণ ধরে আমার মুখের তিলগুলো নিয়ে গবেষণা করেছে। এজন্যই কি আমার দিকে তাকিয়েছিলেন? ওনার কথার প্রতি উত্তরে কী বলা উচিত তা আমার মস্তিষ্ক খুঁজে বের করতে পারল না। মস্তিষ্ক ব্যর্থ হলো তার কথার জবাব দিতে।
আমি মলিন হেসে পা বাড়ালাম রেস্টুরেন্টের সদর দরজার দিকে। পেছন ফিরে তাকালাম না। ধ্রুবকে দেখো, যতটুকু ধারণা হয়েছে তা অনুযায়ী ধ্রুবর কোনো মাথা ব্যথা নেই আমার নিজ শব্দে চলে আসা নিয়ে। ধ্রুবর গা ছাড়া ভাব সাদাপের মতোই প্রখর। অবশেষে কি তাহলে সাদাপের মতো একজনকে আমার বিয়ে করতে হবে? আমি কি এটা মেনে নিতে পারবো? সারা জীবন কি তাহলে সাদাপের এই বেপরোয়া স্বভাবটা আমাকে ধ্রুবর মাঝে দেখতে হবে? যে স্বভাবের জন্য আমি আজ আমার সুখ হারিয়েছি, আমার ভালোবাসা হারিয়েছি। নির্ঘুম রাত কাটাচ্ছি সাদাপের অপেক্ষায়। আমি জানি সাদাপ আসবে না, তবুও ব্যর্থ অপেক্ষা করে নিজেকে সান্ত্বনা দিচ্ছি। আমি জানি আমার বিয়ের আগে কিছুতেই আসবে না, আর আমিও পারবো না তার সঙ্গে যোগাযোগ করতে। সাদাপ হয়তো কোনো এক অচেনা দেশে ট্যুর দিয়ে বেড়াচ্ছে বন্ধুদের সাথে, বেপরোয়াভাবে, মুক্ত পাখির মতো। আর তার চিন্তা নেই ভালোবাসা নিয়ে, তার অনুপাখিকে নিয়ে। সাদাপ এবার নিজের অজান্তে তার অনুপাখিকে হারিয়ে ফেলল। এই তিক্ত সত্যটা কি মানতে পারবে সাদাপ? বর্তমান। তুলতুলের আম্মু, আপনি ঠিক আছেন তো? দরজাটা খুলুন। ধ্রুব কথাগুলো বলার সাথে সাথেই বারান্দার দরজায় আস্তে করে আঘাত করলেন। আমার ধ্যান ফিরল। খানিকটা নড়ে চড়ে বসলাম আমি। হাতের উল্টো পিঠে চোখের জল মুছে নিলাম। এখন আর নিজের মধ্যে কোনো প্রকার রাগের উপস্থিতি টের পেলাম না। সকাল রাগ এখন মন খারাপে পরিণত হয়েছে। আচ্ছা তুলতুলের আম্মু, আমি সরি। আমার ভুল হয়েছে আপনার পারমিশন ছাড়া ডায়েরি ধরা। আমি আমার ভুল স্বীকার করছি। আপনি দয়া করে রুমে আসুন প্লিজ। আচমকাই খেয়াল করলাম ধ্রুব বেশ কিছুক্ষণ ধরে আমাকে তুলতুলের আম্মু বলে ডাকছে। অতিরিক্ত রাগের কারণে এতক্ষণ খেয়াল করিনি, কিন্তু হঠাৎ করে এভাবে ডাকছেন কেন? আন্টির সামনে তুলতুলকে আমাদের মেয়ে বলে পরিচয় দিয়েছি তাই? আমি ডায়েরিটা সামনে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে বারান্দার দরজা খুলে দিলাম। ধ্রুব হয়তো দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন, তাই দরজা করে দেওয়ার সাথে সাথেই ধ্রুব হুড়মুড়িয়ে আমার উপর এসে পড়ল। আমি এক হাতে তার বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বললাম, কি করছেন কি? সোজা হয়ে দাঁড়ান। ধ্রুব সোজা হয়ে দাঁড়িয়ে অপ্রস্তুত গলায় বললেন, সরি, আমি আসলে খেয়াল করিনি আপনি দরজা খুলে দিয়েছেন। ধ্রুব কিছুটা থেমে আবারও বললেন, সোজা হয়ে দাঁড়িয়ে আছি তো। এবার আপনি হাত সরান আমার পার্সোনাল বুক থেকে। ধ্রুবর কথা শুনতেই খেয়াল হলো আমার এক হাত এখনও তার বুকে রাখা। আমি চট করে হাত সরিয়ে ফেললাম। খানিকটা লজ্জাও পেলাম, তারপরও বেশি বিস্মিত হলাম ওনার কথায়। পার্সোনাল বুক মানে? এসব কী ধরনের উদ্ভট কথাবার্তা? আমাকে চুপ থাকতে দেখে ধ্রুব শান্ত গলায় বলল, আমি সরি, আমার উচিত হয়নি আপনার পার্সোনাল ডায়েরি পড়া, আর আপনার প্রাক্তনকে নিয়ে এসব কথা বলাও ঠিক হয়নি। আমি সরি তুলতুলের আম্মু। আমি কিছুক্ষণই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। ওনার দিকে চেয়ে থেমে থেমে বললাম, ইটস ওকে তুলতুলের আব্বু। আমি ধ্রুবকে পাশ কাটিয়ে রুমে আসলাম। পেছন থেকে ওনার মৃদু হাসির শব্দ শুনতে পেলাম। আমিও স্মিত হাসলাম। তোমার ফোন বন্ধ কেন অনু? খেয়াল করে থাকে তোর? আমি ভাইয়ার প্রশ্ন অগ্রাহ্য করে তুলতুলকে কোলে তুলে নিলাম। সাথে সাথে মেয়েটা খিলখিল করে হাসতে লাগলো। কত সুন্দর প্রাণবন্ত হাসি! ওর এই হাসি দেখেই যেন পুরো ধরনই প্রাণ উচ্ছল হয়ে ওঠে। তবে আশ্চর্যজনক ব্যাপার হলো তুলতুল কিছুটা আমার মতো দেখতে হয়েছে। ধ্রুবর কথা মতো তুলতুলের ঠোঁটের উপরে তিলটাও একদম আমার সাথে মিলে যায়। যে কেউ দেখলে বিশ্বাস করে নেবে তুলতুল আমার মেয়ে। হ্যাঁ, আমারই তো মেয়ে। সানি তোকে কল দিয়েছিল। তোর ফোন বন্ধ পেয়ে আমার কাছে কল দিয়েছে। এই নে ফোন, কল দিয়ে এখন কথা বলে নে সানির সাথে। আমি হাত বাড়িয়ে ভাইয়ার কাছ থেকে ফোন নিয়ে বললাম, তুই এখন যা, আমার কথা বলা শেষ হলে তোকে ফোন দিয়ে আসবো। এত তাড়া নেই, তোর যখন ইচ্ছে ফোন দিয়ে আসিস। এখন আমি যাই ফ্রেশ হয়ে আসি। ধ্রুব ভাইকে পাঠিয়ে দিস নাস্তার জন্য। ভাইয়া ঘুম ঘুম চোখে ঢুলতে ঢুলতে নিজের রুমের দিকে পা বাড়ালো। আমি সেদিকে কিছুক্ষণ চেয়ে থেকে তুলতুলের উদ্দেশ্যে আদুরে গলায় বললাম, তোমার ঘুম ভালো হয়েছে মামুনি? তুলতুল হাসতে হাসতে দুই হাতে একত্র করে তাড়িয়ে দিতে লাগলো। আমার গালে নাক মুখ লাগিয়ে ঘষতে ঘষতে পরপর কয়েকবার মাম্মা মাম্মা বলল। বেশিরভাগ ছোট বাচ্চারাই ঘুম থেকে উঠে সাধারণ কান্নাকাটি করে, কিন্তু তার ক্ষেত্রে ভিন্ন। তুলতুলের মেজাজ দেখাচ্ছে ফুরফুরে। আমি পেছন ঘুরে তাকাতে দেখলাম ধ্রুব ঘুম থেকে উঠে
আধশোয়া হয়ে বসে আছেন। তার শান্ত শীতল চাহনি আমার দিকেই স্থির। আমার চোখাচোখি হতেই তিনি দৃষ্টি সরিয়ে নিলেন। অগোছালো চুলগুলো হাতের সাহায্যে পেছনে ঠেলে দিলেন যত্ন করে। বিছানা থেকে নিজ শবদেহে ওয়াশরুমে চলে গেলেন তিনি। আমি ছোট করে একটা শ্বাস ফেললাম। তুলতুলকে কোলে নিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। ভাইয়ার ফোন দিয়ে কল দিলাম সানিয়াকে। একবার রিং বাজতেই ফোন রিসিভ হলো। হ্যালো অনু। হ্যাঁ শুনছি, বল। সানিয়া কিছুটা সময় চুপ থেকে নিম্নস্বরে প্রশ্ন করল, কেমন আছিস অনু? সানিয়ার কথা আমার ভ্রুজোড়া ঈষৎ কুঁচকি এলো। কিছুটা বিস্মিত হলাম মনে মনে। এই মেয়ে সাত সকালে ফোন দিয়েছে আমি কেমন আছি তা জানার জন্য। আমাদের দুজনের মধ্যে তো কখনো এমন ফর্মালিটি দেখানোর মতো সম্পর্ক ছিল না। কেমন আছি না আছি এসব অহেতুক প্রশ্ন করে কখনোই সৌজন্যতা রক্ষা করিনি। আমাদের কথা শুরু হতো ঝগড়াঝাটি আর গালাগালি দিয়ে। আমি সন্দিহান কণ্ঠে প্রশ্ন করলাম, তুই সকাল সকাল ভাইয়ার ফোনে কল করেছিস আমি কেমন আছি তা জিজ্ঞেস করার জন্য? আমার প্রশ্নের প্রত্যুত্তরে ফোনের অপর প্রান্ত থেকে দীর্ঘশ্বাসের শব্দ ভেসে আসলো। চুপ করে রইল অপর প্রান্তের মানুষটা। সানিয়ার নিশ্চুপ থাকা দেখে বুঝতে পারলাম ও কিছু একটা নিয়ে ইতস্তত করছে। আমার সাথে কিভাবে কথা বলবে তা নিয়ে ভাবছে। আমার সাথে কথা বলতে এখন ওর ভেবে চিনতে বলতে হচ্ছে। তবে কি আমাদের বন্ধুত্বের মাঝে জড়তা এসেছে? কোনো কারণে কি আমি দূরে সরে যাচ্ছি আমার আশেপাশের মানুষদের থেকে? সবার সাথে আমার সম্পর্ক পাল্টে যাচ্ছে। তোর ফোন হয়তো অফ করে রেখেছিস। তোকে কল দিয়ে ফোন বন্ধ পাচ্ছিলাম, তাই ভাইয়ার ফোনে কল দিয়েছি। সানিয়ার কথা মনে পড়ল, গত 5 দিন যাবৎ আমার ফোন বন্ধ। সাদাফকে কল দিতে দিতে ক্লান্ত হয়ে ফোন অফ করেছি। খুব যত্ন করে আলমারিতে তালা দিয়ে রেখেছি। ফোনটা চোখের সামনে দেখলেই আমার মন অস্থির হয়ে ওঠে। বেহায়া হয়ে ওঠে আমার মন। নিরাশ হতে হবে জেনেও আমার এই বেহায়া মন বারবার সাদাফকে কল দিতে চায়। নিজের বেহায়া মনের প্রতি অসহ্য হয়েই ফোনকে বন্দি করে রেখেছি চোখের আড়াল করে। আমি ছোট করে একটা শ্বাস ফেলে তুলতুলের দিকে চাইলাম। তুলতুল আমার মুখের দিকে ফ্যাল করে তাকিয়ে আছে, হয়তো আমার কথা বলার জন্য অপেক্ষা করছে। আমি অন্তত স্বাভাবিক গলায় বললাম, হ্যাঁ ফোন এখনো বন্ধ করে রেখেছি। এসব বাদ দিয়ে বল, কেন কল করেছিস? তুই ঠিক আছিস তো অনু? সব কিছু জেনেও তোকে এই প্রশ্ন করাটা এক প্রকার বোকামি আমি জানি, তবু জিজ্ঞেস করছি তুই কেমন আছিস। তুলতুল আমার কোল থেকে নেমে রুমে চলে গেল। আমি সেদিক থেকে দৃষ্টি সরিয়ে রেলিংয়ের উপর হাত রেখে অলস ভঙ্গিতে দাঁড়ালাম। দূর আকাশে আমার ক্লান্ত চাহনি স্থির করে ক্ষীণ স্বরে বললাম, আমি ভালো আছি কিনা জানি না, তবে আমার উপর অনেক দায়িত্ব আছে এখন। দুই পরিবারের সবাইকে ভালো রাখতে হবে, তুলতুলকে ভালো রাখতে হবে। তাদের জন্য হলে আমার নিজেকে শক্ত করতে হবে সানি। তুলতুলের জন্য হলেও আমার বাঁচতে হবে। সাদাব ভাই ফিরে আসলে কি হবে দোস্ত? ওনাকে শান্তশিষ্ট মানুষ দেখা যায়, কিন্তু তোকে কি অন্য কারো পাশে দেখে ঠিক থাকতে পারবে? আমি কণ্ঠে চাপা রাগ নিয়ে বললাম, সেটা ওর আগে ভাবা উচিত ছিল। আমি অনেক চেষ্টা করেছি ওর সাথে যোগাযোগ করার, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছি। সম্পর্ক কখনো একজনের প্রচেষ্টায় থাকে না, দুই পক্ষ থেকে সম্পর্ক টিকিয়ে রাখার প্রচেষ্টা চালিয়ে যেতে হয়। সাদাবের উড়নচণ্ডী স্বভাবের জন্যই আজ আমাদের এই পরিণতি। আমি এখন অন্য কারো, কিন্তু এখন ওই খবর সাদাব জানে না। ওর কি উচিত ছিল না আমার প্রতি আর এই সম্পর্কে প্রতি একটু দায়িত্ববান হওয়া? সানিকে, তোমার প্রাক্তন নাকি অন্য কেউ? ধ্রুবর কথায় আমি সরু চোখে তাকালাম তার দিকে। তার কোলে তুলতুল বসে আছে, আর তিনি খুব মনোযোগ দিয়ে তুলতুলের চুলে চুটি বেঁধে দিচ্ছেন। তাদের দুজনের দৃশ্যটা দেখে ভালো লাগলো, তবে ওনার প্রশ্নটা মাথা থেকে বের হলো না। আমি টেবিলের উপর ভাইয়ের ফোনটা রাখতে রাখতে ক্ষীণ স্বরে বললাম, বিয়েতে আমার পাশে যে মেয়েটা ছিল ওর নাম সানিয়া, আমি সানি বলে ডাকি। ধ্রুব মাথা তুলে পূর্ণাঙ্গ দৃষ্টিতে আমার দিকে তাকায়। বরাবরের মতোই শান্ত শীতল চোখ তার। খানিকক্ষণ স্থির থেকে যে ছোট্ট করে ও বলে আবারও ব্যস্ত হয়ে পড়লেন তুলতুলের চুল বাঁধতে। আমি ধীর পায়ে ধ্রুবর দিকে এগিয়ে আসলাম। ওনার পাশে কিছুটা দূরত্ব বজায় রেখে বসে বললাম, তুলতুলকে আমার কাছে দিন, আমি ওর চুল বেঁধে দিচ্ছি।
ধ্রুব কপাল কুঁচকে তাকায়, ছোট ছোট করে সন্দিহান কণ্ঠে বলে, আপনার কি মনে হচ্ছে আমি ওর চুল বাঁধতে পারবো না? না, তা কেন মনে হবে? তুলতুল তো এতদিন আপনার কাছেই ছিল, এসবে আপনি অভ্যস্ত হতেই পারেন। কিন্তু এখন তো আমি আছি, তাই আমার কাছে দিন, আমি ওর চুল বেঁধে দিচ্ছি। আপনি বরং এখন যান, সবাই হয়তো আপনার জন্য অপেক্ষা করছে নাস্তার টেবিলে। ধ্রুব মাথা নাড়িয়ে তুলতুলকে আমার কোলে দিয়ে দিলেন। আমার দিকে চেয়ে হালকা হেসে রুম থেকে বেরিয়ে গেলেন। বউ, পানির গ্লাসটা একটু দাও তো। ধ্রুবর কথা আমি বিষম খেলাম, গলার মধ্যেই খাবার আটকে গেল। আমি আর চোখে আশেপাশে তাকালাম। আম্মু তুলতুলকে খাওয়াচ্ছে আর মিটমিট করে হাসছে। আব্বর ভাইয়াও দেখি ঠোঁট চেপে হাসছে। লজ্জায় আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে, কিন্তু ধ্রুব আগের মতোই স্বাভাবিক। চোখের ইশারায় আবারও পানির গ্লাস চাইল। আমি কাঁপা কাঁপা হাতে ধ্রুবর দিকে পানির গ্লাস বাড়িয়ে দিলাম। তিনি তো গট গট করে পানি খেয়ে বেসিনে হাত তুলে চলে গেলেন, আর আমাকে ফেলে গেলেন লজ্জা আর অস্বস্তির বিশাল সমুদ্রে। আমি ঝটপট করে নাস্তা শেষ করে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তখনই পেছন থেকে ধ্রুব শার্টের বোতাম লাগাতে লাগাতে বললেন, সরি তখন তুমি করে বলার জন্য। আমি চাই না আমাদের সম্পর্কের কথা জেনে আশেপাশের মানুষের মন খারাপ করুক। তাই এখন থেকে তুমিও চেষ্টা করো সবার সামনে স্বাভাবিক বৌদির মতো আচরণ করতে। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। ধ্রুব এবার চোখ তুলে আমার দিকে তাকিয়ে নরম গলায় ডাকলো, শোনো বউ। ওনার ডাকে বিস্ময়ে আমার চোখ জোড়া বড় বড় হলো। ধরপড়িয়ে উঠলো আমার বুক। আমার লজ্জা দেখেই হয়তো ধ্রুব ঘর কাঁপিয়ে হেসে উঠলেন। হাসতে হাসতে অত্যন্ত সহজ গলায় বললেন, একটা কথা না বলে পারছি না, লজ্জা পেলে তোমাকে ভীষণ কিউট লাগে। তুলতুলে একদম তোমার মতোই কিউট হয়েছে। কথাটা বলেনি হাসতে হাসতেই রুম থেকে চলে গেলেন। আমি এখনো ঠায় দাঁড়িয়ে রইলাম। আমার হতচকিত ভাব এখনো কাটিয়ে উঠতে পারলাম না। এই লোকটা ইচ্ছে করে আমাকে লজ্জায় ফেলতে চাচ্ছেন। তার ভেতরের চঞ্চলতার রূপ এখন আস্তে আস্তে বের হতে লাগলো। ফাল্গুনের গোধূলি বিকেল। দুপুরের উত্তপ্ত সূর্যটা শান্ত হয়ে ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়তে শুরু করেছে। প্রাণচঞ্চল শহরটাতে নেমেছে মানুষের হুল্লোড়। বাচ্চারা ছোটাছুটি করছে পার্কের সর্বত্র জুড়ে। চারপাশ মেতে উঠেছে তাদের প্রাণোচ্ছল হাসির শব্দে। পার্কের রাস্তা ধরে পাশাপাশি হাঁটছে কিছু লাজুক প্রেমিক প্রেমিকা। বেঞ্চিগুলো দখল করে মধ্যবয়স্ক কিছু মানুষ কথার ঝুড়ি খুঁড়েছে। এত হাসি ঠাট্টার আর আনন্দমুখর পরিবেশ। আমি হাঁটছি ভাবলেশহীনভাবে। আমার পাশে সানিয়া তুলতুলকে কোলে নিয়ে হাঁটছে। কিছুটা সামনে ভাই আর ধ্রুব এটা ওটা নিয়ে কথা বলতে বলতে এগোচ্ছে। হালকা বাতাস এসে উড়িয়ে দিচ্ছে আমার উন্মুক্ত চুল। তা দেখে তুলতুল একটার পর একটা খিলখিল করে হেসে উঠছে। আমার চুলের প্রতি মেয়েটার ভীষণ ঝোঁক এসেছে। সবসময় আমার চুলের প্রতি তার আকর্ষণ লক্ষ্য করা যায়। হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমি থমকে দাঁড়ালাম। স্তম্ভিত হয়ে স্থির রইলাম সামনের বেঞ্চিটার দিকে। এই বেঞ্চিতে বসেই সাদাপের সঙ্গে শেষ কথা হয়েছিল। এখানে সমাপ্তি হয়েছিল সব কিছুর। এই জায়গাটা জুড়ে আছে আমাদের বিচ্ছেদের স্মৃতি। আমি আর হাঁটার মতো শক্তি পেলাম না। পুরো শরীরে নেমে আসলো অসারতা। আচমকায় তুলতুল চেঁচিয়ে উঠল পার্কের পাশে দাঁড়িয়ে থাকা ফেরিওয়ালার কাছে বেলুন দেখে। অস্থির হয়ে এক নাগারে বলতে লাগলো, মাম্মা, আমি চাই, আমি চাই। বেলুন চেয়ে বায়না করতে করতে সানির কোল থেকে নেমে গেল। ছোট ছোট পদক্ষেপ ফেলে ছুটে যেতে লাগলো সেই দিকে। সানিও তুলতুলের পেছন পেছন যাচ্ছে। আমি আগের মতোই ঠায় দাঁড়িয়ে রইলাম। নির্বিকারভাবে দেখছি তুলতুলের বায়না করা। তুলতুল কিছুটা দূরে যেতেই দেখলাম ধ্রুব সেদিকে যাচ্ছে। আমি স্থির তাকিয়ে রইলাম। আচমকাই আমার কাঁধে কারো স্পর্শের হাত পেলাম। আমি ঘাড় বাঁকিয়ে তাকালাম। ভাইয়া উদাসীন ভঙ্গিতে আমার দিকে চেয়ে আছে। তার চোখ দুটো যেন কিছু বলতে চাইছে। আমি মুখ ফুটে কিছু জিজ্ঞেস করতে পারলাম না। ভাইয়া আমার হাত ধরে সামনে সে বেঞ্চিটাতে গিয়ে বসলেন। মিনিট খানেক সময় পার হলো নীরবতায়। অবশেষে ভাইয়া নীরবতা ভেঙে মৌলির কণ্ঠে বলল, হাতে গুনে পুরোপুরি 3 বছর, একদিনের বড় আমি তোর থেকে। তবুও সবসময় চেয়েছি তোর সাথে ফ্রেন্ডলি চলতে। হ্যাঁ, আমি মানছি ছোট থেকে আমরা অনেক ফ্রেন্ডলি ছিলাম। বড় হল ছোট ব্যাপারটা কখনোই আমাদের মাঝে ছিল না। কিন্তু তুই তোর জীবনের সব থেকে বড় কথাটা আমার কাছ থেকে লুকিয়ে রাখলি। কি ভেবেছিলি তুই তোর ভাই বেপরোয়া?
সারাক্ষণ তোর সাথে দুষ্টুমি করি, ঝগড়া করি, তোকে রাগাই, তাই বলি কি আমি আমার বোনের দিকে নজর রাখবো না? আমার বোন কি করছে না করছে তার খোঁজ খবর নিব না? ভাই থামলো। আমি আগের মতোই মাথা নিচু করে বসে আছি। ভাইয়া কি বলতে চাচ্ছে তা হয়তো আমার মস্তিষ্ক কিছুটা হলে আন্দাজ করতে পেরেছে। ভাইয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে শান্ত গলায় বলল, আমি অনেক আগেই সাদাপের সঙ্গে তোকে এখানে বসে থাকতে দেখেছি। সেদিন ওই ছেলে সম্পর্কে সব খোঁজ খবর নিয়েছি। যতটুকু জেনেছি সাদাপ খুব ভালো ছেলে, তেমন কোনো বাজে স্বভাব কিংবা বাজে কোনো রেকর্ড নেই। তাই আমি তোর সাথে এ বিষয়ে কোনো প্রকার কথা বলিনি। আমি অপেক্ষা করছিলাম তুই নিজে আমাকে সব বলবি, কিন্তু তার আগেই তোর বিয়ের কথা শুরু হলো। আর আমাকে অবাক করে দিয়ে তুই নিজেও বিয়েতে রাজি হয়ে গেলি। আমি সানির কাছ থেকে সব জেনেছি, ও বলতে চাচ্ছিল না, তবু আমার জোরাজুরিতে বাধ্য হয়েছে। আমি বুঝতে পারছি না সাদাপের মতো শিক্ষিত মানুষ এতটা বেপরোয়া কিভাবে হয়। এত কিছু হয়ে গেল অথচ এখনও তার কোনো খোঁজ খবর নেই। যাই হোক সেই কথা, আমি জানি তুই এই বিয়েটা শুধুমাত্র তুলতুলের জন্য করেছিস, তবুও আমি চাই সব কিছু ভুলে নতুন করে শুরু কর। ধ্রুব ভাই খুব ভালো একজন মানুষ, উনি তোকে ভালো রাখবেন নিশ্চিত। অতীত ভুলে যাওয়ার চেষ্টা কর অনু। আমি মনে মনে তার ছেলের হাসি হাসলাম। ভাইয়া তো জানেই না ধ্রুব আর সাদাব একই ধাঁচের মানুষ, যে কিনা বিয়ের আগে আমাকে নানান রকম শর্ত বেঁধে দিয়েছেন। সে কিভাবে ভালো রাখবেন আমাকে? বাহ, দুলাভাইয়ের প্রশংসা হচ্ছে এখানে। সানিয়ার কণ্ঠে আমি পেছন ফিরে চাইলাম। সানিয়া হাসি মুখে দাঁড়িয়ে আছে, ওর পাশে ধ্রুব তুলতুলকে কোলে নিয়ে দাঁড়ানো।